মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা সাহিত্যে বিভিন্ন সময় পড়েছি বা শুনেছি, জেনেছি। আজকে একটি তারই লেখা গল্প পাঠ করব। এই প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করেন ঝাড়খণ্ড রাজ্যের দুমকায়। তার বিভিন্ন উপন্যাস আছে, যেমন দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, আরোগ্য। আরও আছে যেগুলো আমরা দেখেছি অনেক সময় চলচ্চিত্রে, ছোট বকুলপুরের যাত্রী, হারানের নাচ জামাই ইত্যাদি। 1956-তে এই কলেজে কথা সাহিত্যিক মাত্র 48 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। আজকের গল্পটির নাম চোর সাধুচরণ। রাত 1টা বাজে। এক রত্তি চাঁদটি প্রথম রাতে কিছুক্ষণের জন্য দেখা দিয়েই ডুব মেরেছে। চারিদিকে অমাবস্যার অন্ধকার। বাগান থেকে দেয়াল টপকে ভিতরের উঠোনে নেমে সাধুচরণ বারান্দায় উঠল। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে সদেরেক চাবির গোছাটা ফতুয়ার পকেট থেকে সন্তর্পণে বার করে কোনার ঘরের বন্ধ ঘরের তালাতে একটা চাবি লাগাতে যাবে। ঠিক পাশের ঘরে উচ্চ হাসির শব্দ শুনে সাধুচরণের বুকটা ধড়াস করে উঠল। হাত পা যেন হিম হয়ে গেল। ঘরের দরজা খুলে দুজন ভদ্রলোক বারান্দায় এলেন। বাড়ির কর্তা হরেনবাবু আর তার বন্ধু গজানন চৌধুরী। সাধুচরণ এখনো পাকা চোর হয়নি। বাড়িতে ঢোকার আগে বাড়ির চারিদিকে একবার পাক দেওয়ার কথাটা তার খেয়ালও ছিল না। সে ভাবতেও পারেনি রাত 1টার সময় চোর ছাড়া কেউ জেগে থাকে। বাড়ির পিছনের বাগান থেকে আসায় সে টের পায়নি যে বাড়ির অন্তত একটা ঘরে আলো জ্বলছে। হরেনবাবু আর গজাননবাবু বারান্দার কোণে পাতা চৌকিতে বসে সিগারেট ধরিয়ে গল্প শুরু করলেন। সাধুচরণ দরজা খোলার উপক্রমেই চট করে চৌকির নিচে ঢুকে পড়েছিল। সেইখানে নিঃশ্বাস বন্ধ করে পড়ে থেকে সে দুজনের কথা শুনতে লাগলো। দুজনেরই ভারী খোশ মেজাজ। হাঁকতালে তারা 1000 পাউন্ড কুইনিন মেরে দিয়েছেন। চোরা বাজারে ছাড়লে হাজার টাকা দুজনের পকেটে আসবে, তাই নিয়ে জল্পনা কল্পনা চলছে। রিলিফের জন্য পাওয়া বিনা পয়সার মাল বিক্রি হবে মোটা টাকায়। তালা বন্ধ ঘরে কুইনিন আছে। এখানে রাখা আর নিরাপদ নয়। আজকেই শেষ রাত্রে সরিয়ে ফেলতে হবে। গাড়ি নিয়ে কখন লোক আসে ঠিক নেই। আজ রাত্রে আর ঘুম নয়। টাকার জন্য একটা রাত জাগার এমন কি ব্যাপার। আধ ঘন্টা পরে দুই বন্ধু আবার ঘরে গেলেন। সাধুচরণ নিঃশব্দে প্রাচীর টপকে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগলো থানার দিকে। রাত 2:30-র সময় গাঢ় ঘুম ভেঙে উঠতে দাওয়ায় দারোগাবাবু প্রথমে রাগে আগুন হয়ে উঠেছিলেন। পরে সাধুচরণকে দেখে থ বনে গেলেন। 3 মাস ধরে যে ফেরারি আসামিকে খুঁজে খুঁজে হন্যে হয়ে উঠেছিলেন, সে আজ এত রাতে তার বাড়িতে এসে ধরা দিতে। মাথা খারাপ হয়নি তো সাধুচরণ? আগে হয়েছিল, আজ ভালো হয়ে গেছে। সাধুচরণ তার আজ রাত্রে চুরির অভিযানে সব কথা খুলে বলল। হরেনবাবুর নাম শুনে দারোগাবাবুর মুখে খানিকটা অসহায় মানুষের দ্বিধা সংশয়ের ভাব ফুটতে দেখে সাধুচরণের খোঁচা গোঁফ দাড়ি ভরা জীর্ণ শীর্ণ মুখ লোহার মতো কঠিন হয়ে গেল। দারোগাবাবু, এর বিহিত করা চাই। শুধু গরিব চোর ধরে চালান দিলে চলবে না। চোপড়াও হারামজাদা, তোর হুকুমে চলবো আমি? দারোগাবাবুর ধমক শুনেও চোর সাধুচরণ এতটুকু ভড়কে গেছে মনে হলো না। সে সোজা স্পষ্ট ভাষায় বলল, তা পারেন দারোগাবাবু। ভয় খেয়ে হোক আর যে কারণে হোক ব্যাপারটা চাপা দিতে পারেন। আমায় ধরে এখন হাজতে দেবেন তো? তা দেন, কিন্তু দারোগাবাবু, বিচারের সময় আদালতে সব কথা ফাঁস করে দেব। সবাই শুনবে, ঢি ঢি পড়ে যাবে চারিদিকে। কুইনিন চুরির খোঁজ খবর না হয়ে আর উপায় থাকবে না। আপনিও মারা পড়বেন। দারোগাবাবু গালে হাত দিয়ে খানিকক্ষণ ভাবলেন, তারপর বললেন, চল হাকিম সাহেবের বাড়ি যাই।
তাকে না বলে কিছু করার ভরসা আমার নেই বাপু। কি করা যায়? মারা পর্ব শেষে হরেনবাবু আর গজানন চৌধুরী গ্রেপ্তার হলো। তাদের বিচার শেষ হবার অনেক আগেই চোর সাধুচরণের বিচার শেষ হয়ে তার জেল হলো 6 মাস। দারোগাবাবু একদিন সাধুচরণকে প্রশ্ন করলেন, হ্যাঁ রে সাধু, তোর এমন কি গরজ পড়ল যে ওদের কুইনিন চুরি ধরাতে নিজে ধরা দিয়ে 6 মাস জেল খাটলি? সাধুচরণ জবাই বলল, দারোগা বাবু, 6 মাস আগে আমি কি চোর ছিলাম? তালা সারাই করে সুখে সংসার করতাম। দুর্ভিক্ষে ছোট মেয়েটা মারা গেল, আর তারপর ম্যালেরিয়ায় মরল বউ আর জোয়ান বেটা দুটো। কুইনিন না পেয়ে মরলো বাবু, মরলো মরলো। আর পাগলের মতো চারিদিকে ছুটে বেরিয়েছি কুইনিনের জন্যে। সে রাতে চৌকির নিচে লুকিয়ে ও দুটো খুনের কথা শুনতে শুনতে আমার খালি মনে হতে লাগলো, হায় রে, এ দুটো বজ্জাতের কার সাজিতে আমার বউ বেটার মতো কত শত শত বউ বেটা না জানি মারা যাবে। তখন ভাবলাম, ফাঁসি যায় তাও আচ্ছা, এর বিহিত করা চাই। সাধুচরণের চোখ দুটি জল জল করতে লাগলো।